কিরে, ওই যে গেলি তেল আনতে দুপুরে, রাত গড়িয়ে গেল, এখন তোর আসার সময় হলো বুঝি? কিরে, তোকে দেখতে এমন কেন লাগছে? আমার এমন হাসি খুশি মেয়েটাকে এমন দুঃখী কেন লাগছে দেখতে? বল তো মা আমাকে, কি হয়েছে তোর? আর তেল কোথায়? তুই না চুলে তেল দিতে চাইলি? হ্যাঁ, চেয়েছিলাম তো, কিন্তু যখন আমি মায়ের ঘরে গেলাম তেল আনতে, মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। জানো তো বড় মা, মায়ের একটা নতুন তেলের বোতল আমি আলমারি থেকে নিয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু মা আমার হাত থেকে তা কেড়ে নিয়ে যায়। ও অনেক খারাপ কথা শুনিয়ে দিয়েছে বড় মা। মা আজকাল আমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করে। কিন্তু মা এমন কেন হয়ে গেল বড় মা, বলো না। সেটা তো আমিও ভাবছি। তুই আমার পেটের সন্তান না হলেও তোর কষ্ট যে আমি সইতে পারি না কবিতা। অনেক হয়েছে, আর নয়। দাঁড়া, তোর মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো। তুই আর মন খারাপ করে থাকিস না মা, তোর মুখে যে এই মলিনতা মানায় না। বড় মা, আজ আমি তোমার কাছেই রাতে ঘুমাবো, মায়ের ঘরে যাব না আমি। হ্যাঁ, থাকবি, এতে আমার কোনো সমস্যা নেই। ভালোই হবে, মা মেয়ে একসাথে গল্প করতে করতে ঘুমিয়ে যাব। হ্যাঁ বড় মা, খুব মজা হবে। তুমি আমাকে গল্প শোনাবে, কি মজা। যাক, মেয়েটার মুখে শেষমেশ একটু হাসি দেখতে পেলাম। আমি এক মেয়েকে হারিয়ে পাগল প্রায়, তারপরে আবার তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমি যে তা সহ্য করতে পারি না। আয় কবিতা মা, শুয়ে পড় তাহলে, রাত তো কম হলো না। বড় মা, তোমার পেটে কেন আমার জন্ম হলো না? সত্যি বড় মা, আজ বলতে বাধ্য হচ্ছি, আমার নিজের মায়ের থেকে তুমি অনেক 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 বেশি ভালো বড় মা। তুমি সত্যিকারের এক স্নেহময়ী মা। বুবু কত না সৌভাগ্যবান ছিল যে তোমার গর্ভে জন্ম নিয়েছিল। সৌভাগ্য আর কোথায় হলো রে মা! আমার মতোই অভাগিনীর গর্ভে জন্মেছিল বলেই হয়তো মেয়েটা আজ আমার জীবন থেকে হারিয়ে গেল। না না, না মা, আমি কোথাও হারিয়ে যাইনি, কোথাও না। কি হয়েছে কর্মীলতা? বেশ তো ঘুমিয়েছিলে, হঠাৎ কি হলো তোমার? আমি ঘুমের ভিতর হঠাৎ মাকে স্বপ্ন দেখলাম। দেখলাম মা আমার জন্য কষ্ট পাচ্ছে। মা বলছে আমি নাকি মায়ের জীবন থেকে হারিয়ে গেছি। মা, তোমার কর্মীলতা হারায়নি মা, তোমার মেয়ে যে বেঁচে আছে মা, সে জঙ্গলে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। থামো কর্মীলতা, শান্ত হও। এটা একটা দুঃস্বপ্ন ছিল মাত্র। তুমি আজকাল অনেক বেশি দুশ্চিন্তা করো নিজেকে নিয়ে, তাই এমনটা হয়েছে। তুমি এবার ঘুমিয়ে পড়ো। নিজের উপর এত চাপ নিও না কলমিলতা। এই সময়ে যে তোমাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে। একবার সফলভাবে জাদুর নির্দেশ কাজ করলেই তুমি তোমার মায়ের কাছে ফিরে যেতে পারবে, আর কোনো বাধা রইবে না। আর তো বেশি দিন নেই কলমিলতা। এবার লক্ষ্মী মেয়ের মতো একটু ঘুমিয়ে পড়ো তো দেখি। আমারও খুব ঘুম পাচ্ছে। আমার জন্য কত যন্ত্রণা সইতে হচ্ছে তোমাকে রাঙ্গুলি। দুঃখিত বন্ধু, তোমাকে এত রাতে ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। তুমি ঘুমিয়ে পড়ো, আমিও চেষ্টা করছি, দেখে ঘুম আসে কিনা। ঠিক কর্মীলতা, এভাবে বলো না আমাকে। আমি তো তোমার বন্ধু নাকি? আমি তো তোমার এই সময় মনের অবস্থাটা বুঝতে পারছি। চলো, আমরা দুজনে মিলে একসাথে ঘুমিয়ে পড়ি। এই বলে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। আর এদিকে ছোট বউ সুন্দরপুর জঙ্গলে আসার জন্য প্রস্তুত হয়। বাড়ির সবাই তো এখন ঘুমে মগ্ন। রাতও তো গভীর হয়েছে অনেক। কলমিলতা আর ওই শয়তান পাখিটাও হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে। এক্ষুনি যাওয়ার মোক্ষম সময়। যাই, এই জাদুর বিষাক্ত পানির বোতলটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ি।
যাক, শেষমেশ আমার কাজটা সফলভাবে করতে পারলাম। বহু প্রতীক্ষার পর আজকে আমি কলমিলতাকে বাগে পেলাম। যাই, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কতদিন হয়ে গেল কলমিলতার সাথে দেখা করতে যেতেই পারছি না। জানি না এই বিষয়টা কোন ভাবে নেবে। আমি কি ওকে আর মানাতে পারবো? ও যে বড় জিদি মেয়ে, বলতে গেলে আমার চেয়ে অনেক বেশি জিদি। ওর এই বিপদে আমার পাশে থাকা যে ভীষণ জরুরি। মনটা খুব ছটফট করছে চিন্তায়। জানি না এতদিনে আবার কোনো বিপদ হলো কিনা কলমিলতার। বাবা সূর্য, মা তুমি? হ্যাঁ রে বাবা, আমি এসেছি। সূর্য, কার বিপদে বাবা? কি যেন একটা নাম বললে, ভালোভাবে শুনতে পেলাম না। বল বাবা, কার বিপদ হয়েছে? এই রে, মা আবার কিভাবে শুনে ফেললো? মাকে এখনই এসব কিছু জানতে দেওয়া যাবে না, অন্য কিছু একটা বলে দিতে হবে। ও মা, আমার বন্ধু কবিরের কথা বলছিলাম। ভাবলাম তুমি সুস্থ হলে একবার ওর সাথে দেখা করে আসবো। ও আচ্ছা, তাই বোন। আমি তো এখন একদম সুস্থ রে বাবা। দেখছিস না কেমন হন করে হেঁটে চলে আসলাম তোর ঘরে। তোরা দুই বাবা ছেলে আমাকে এত সেবা যত্ন করলি, আমি সুস্থ না হয়ে কি আর পারি বল? সত্যি বলছো মা? তুমি একদম সুস্থ হয়ে গেছো? আরে হ্যাঁ রে বাবা, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাই সকালবেলা তোর জন্য কি নাস্তা বানাবো তাই শুনতে এলাম। বল কি খাবি? এতদিন তো তোকে কিছু করে খাওয়াতেও পারিনি। না মা, তেমন কিছুই করার দরকার নেই। তুমি মাত্রই সুস্থ হয়ে উঠেছো, তোমার যেটাতে কষ্ট কম হবে সেটাই তৈরি করো, যাও, তাতেই হবে। পাগল ছেলে একটা। ঠিক আছে তাহলে, আমি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দিচ্ছি। তারপর তুই খেয়ে তোর বন্ধু কবিরের সাথে দেখা করে আয় যা। আমার জন্য তোদের বাবা ছেলের কত কাজ যে আটকে আছে তা আমি ঠিকই জানি। মা সত্যি তুমি খুব ভালো, আমার লক্ষ্মী মা। হয়েছে। এবার আমি নাস্তা বানাতে যাই, তুই এর মধ্যে প্রস্তুত হয়ে নে। আমি গেলাম। যাক বাবা, শেষমেশ সব বিপদ কাটলো। এবার এবার আমি কলমিলতার কাছে যেতে পারবো। আমি আসছি কলমিলতা, তোমার আর কোনো ভয় নেই। কেন যেন আমার মনে আজকাল একটা ভয় বাসা বাঁধতে শুরু করেছে রাঙ্গুলি। আমি যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করি না কেন, কোনো এক অজানা আতঙ্ক ভয় আমাকে ক্রমেই যেন গ্রাস করে ফেলছে। তবে আমি জানি না এমন কেন হচ্ছে। আমি তো এত দুর্বল চিত্তের ছিলাম না। আমি তো তোমাকে কাল কত করে বোঝানোর চেষ্টা করলাম কলমিলতা, কিন্তু এই মুহূর্তে তোমার পাশে জমিদার পুত্র সূর্যরও খুব প্রয়োজন ছিল। ও হয়তো তোমাকে আরো ভালোভাবে বোঝাতে পারতো। তোমার মনের এই ভয়কে সে কাটিয়ে তুলতে হয়তো সক্ষম হতো। হয়তো বা হতো, কিন্তু সে কোথায় তার যে আর কোনো খবরই নেই। মনটা খুব আনচান করছে, কিছুতেই আমি নিজেকে স্থির রাখতে পারছি না। কলমিলতার খবর না জানা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না, কিন্তু আমাকে তো সেই মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কি রে ছোট, ঘরে আছিস তাহলে? আজকাল নাকি কোথায় কোথায় চলে যাস কাউকে না বলেই। সে যাই হোক, আমি যে কারণে এসেছি, তুই নাকি আজকাল কবিতার সাথে যাতা আচরণ করিস। অনেক দিন ধরেই আমি এগুলো শুনে আসছি।
মেয়েটা আজকাল কেমন মুখটাকে মলিন করে ঘুরে বেড়ায়। এসবের মানে কি? সব কিছুর কিন্তু বাড়াবাড়ির একটা সীমা আছে। আমি তোকে সাবধান করে দিচ্ছি, আর যেন এমনটা আমার কানে না আসে, তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে গেলাম। এরে, কবিতা হয়তো কালকের এই ঘটনাগুলো সব বলে দিয়েছি বড় বউকে। এখন আমি কি করি? এমনিতে আছে এক মহাঝামেলায়। কি করবে শুনি? বলো না কি করবে? আমার মেয়ে বড় হচ্ছে, আর কিছুদিন পরে ওকে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। নিজের কাজকর্ম, আদব কায়দা, এগুলো তো একটা নিজেকে শিখতে হবে নাকি? তুমি এসবের কি বুঝবে? তোমার কি এ নিয়ে কোনো মাথা ব্যথা আছে? পারো তো শুধু মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলতে। এই তোমার আশকারা পেয়ে মেয়েটা দিন দিন একটা বদের হাড্ডি তৈরি হচ্ছে। তোমার তো আর আমার মতো এত মাথা ব্যথা নেই, এত কিছু ভাবতেও হয় না। নিজে তো জন্মের পরে মেয়েটাকে খেয়েছো, এখন আবার এসেছো আমার মেয়েটার মাথাটা খেতে। এসব তুই কি বলছিস ছোট? আমি কি কবিতাকে নিজের মেয়ে থেকে কোনো অংশে কম ভালোবাসি? হতে পারে আমি ওকে পেটে ধরিনি, কিন্তু ওকে আমি নিজের মেয়ের জায়গাতেই বসিয়েছি। ওর মুখখানা দেখেই আমি আমার মেয়ে হারানোর কষ্টটা ভুলে থাকি, আর তুই কি না? ছি! হ্যাঁ হ্যাঁ, যা বলেছি একদম ঠিকই বলেছি। তুমি নিজের সন্তানকে ধরে রাখতে পারোনি বলেই আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে চাও। তুমি আমার থেকে আমার মেয়েটাকে কেড়ে নিয়েছো, তাই তো কাল আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল। তুমি চাও আমার সাথে আমার মেয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। দিনরাত মেয়েটার মাথায় শুধু আমার নামে ভুলভাল বোঝাও। ভেবেছো আমি কিছুই জানি না? কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দেখলে একদম গা জ্বলে যায়। শুনে রাখো বড় বউ, যতই তুমি ভালো মা হওয়ার চেষ্টা করো না কেন, তাতে কোনো লাভ নেই। কবিতা আমার মেয়ে, আর জন্ম না দিলে কখনোই মা হওয়া যায় না। কথাটা তুমি মনে রেখো। ছোট, তুই আমাকে একথা বলতে পারলি? আমি আর তোদের মা মেয়ের মাঝে ঝামেলা হয়ে আসতে চাই না। আজ থেকে আমি ওর কেউ না, কেউ না। একদম উচিত শিক্ষা হয়েছে। খুব ভয় বেড়েছিল আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা। বড় বউ, তোমাকে আমি এ বাড়িতে কোণঠাসা করেই রাখবো, আর রাজত্ব চলবে শুধু আমার। আর তোমার মেয়েকে খুব শীঘ্রই ওকে আমি দুনিয়া থেকে সরার ব্যবস্থা করছি। নয়তো ওই কালনাগিনী একবার এই মানুষ রূপে এই বাড়িতে ফিরে আসলে আমার আর রক্ষা হবে না। কর্মীলতার খবরটা না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না আমার। ঘোড়ার খুরে শব্দ পেলাম মনে হয়। তুমিও কি তাই শুনেছো রাঙ্গুলি? হ্যাঁ কর্মীলতা, ওই দেখো, জমিদার পুত্র সূর্য এসেছে। আমাদের প্রতীক্ষার প্রহর যে শেষ হয়েছে। আর কোনো চিন্তা নেই কর্মীলতা। কলমিলতা, কলমিলতা, তুমি কেমন আছো? সবকিছু ঠিক আছে তো? আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাকে কথা দিয়ে আমি সময় মতো রাখতে পারিনি। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। কলমিলতা, আমি একটা বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম। আসলে মানুষটা হয়তো অতটা খারাপ নয়। ও ভাবছে আমি হয়তো ওকে ভুল বুঝে বসে আছি। আমাকে বোঝানোর জন্য কেমন অস্থির হয়ে আছে। একবার দম ফেলার সময়ও যেন পাচ্ছে না সে। আমার প্রতিক্রিয়া না জেনেই সে সমানে আমার কাছে কৈফিয়ত দিয়েই যাচ্ছে। আজ তো পাগল একটা। তুমি আমাকে দয়া করে ভুল বুঝো না কলমিলতা। আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আসলে হয়েছে কি, আসলে হয়েছে যা তা হলো, এতদিন তোমার মা অসুস্থ ছিল, তাই তুমি সুন্দরপুর জঙ্গলে আসতে পারোনি, তাই তো? তুমি এবার একটু দম ফেলো, বুঝলে? নয়তো তুমিও দম আটকে অসুস্থ হয়ে যাবে, তখন দোষ হবে আমার। কলমিলতা, তুমি আমার সাথে মজা করছো? আচ্ছা, তুমি কি করে জানলে কলমিলতা যে আমার মা অসুস্থ ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাঙ্গুলি, জমিদার পুত্রকে বলে দাও, সে একাই শুধু আমাদেরকে নিয়ে ভাবে না, আমরাও তার জন্য ভাবি, আমাদেরও তার জন্য চিন্তা হয়।
মানে আমি কিছুই বুঝতে পারছি না তোমার কথা। দাঁড়াও জমিদার পুত্র সূর্য, আমি সবকিছু বুঝে বলছি তোমাকে। আসলে যেদিন থেকে তোমার আর কোনো খবর পাচ্ছিলাম না আমরা, কর্মীলতা তোমাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিল। তোমার আবার কোনো বিপদ হলো কিনা, তাই সে আমাকে গোপনে তোমার খবর আনতে তোমার বাড়িতে পাঠিয়েছিল। সত্যি বলছো পাখি? তুমি আমার খবর নিতে গিয়েছিলে? তবে আমাকে কেন দেখা দিলে না? এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি। তুমি যদি আমাকে দেখা দিতে, তাহলে তোমার থেকে আমি একটু কর্মীলতার খবর নিয়ে নিতে পারতাম, আর একটু নিশ্চিন্ত হতে পারতাম। তুমি জানো না কর্মীলতা, আমি তোমার খবর জানার জন্য কেমন অস্থির হয়েছিলাম। আমি আরো কত কি ভেবেছিলাম। তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, আমাকে আর বিশ্বাস করবে না, আরো কত কি। তোমাকে কি করে বলি জমিদার পুত্র, আমি যে তোমাকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই গোপনে তোমার খবর জানতে হয়েছে আমাকে। বন্ধুরা, কর্মীলতা সূর্যের মধ্যে কি অভিমান নাকি বন্ধুত্ব? কেমন হতে পারে তাদের সম্পর্ক? জানতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে দাও। পরবর্তী পর্বটি দেখার জন্য সাথেই থাকো।